শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজকে ৩৫তম পর্ব, বিষয় মুক্তির স্বাদ। এই বিষয়ক আপনাদের বাকি চিঠি নিয়ে আমরা হাজির হয়েছি উপস্থাপনায়। আমি চঞ্চল, আমার সাথে বিদিশা। আজ রাখি পূর্ণিমা। হ্যাঁ, সৌভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে থাকুন সবাই, রেডিও জংশনের সাথে বেঁধে থাকুন পত্রালি পরিবারের সাথে, সবাই এক হয়ে হাতে হাত রেখে। আমাদের প্রতিটি অনুষ্ঠান শুনুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই কেমন লাগছে আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আজ অনুষ্ঠানের শেষ অবধি অবশ্যই শুনবেন। অনুষ্ঠানের শেষে আমরা ঘোষণা করব আমাদের এই বিষয়ের ওপরে সেরা পত্রকারের নাম। আপাতত চলে যাব আপনাদের চিঠি নিয়ে। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেলবাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। মুক্তমতি পত্রালি। একটু আগে পার হলাম 2021-এর 14ই আগস্টের মধ্যরাত্রি। এই মুহূর্ত থেকে ঠিক 74 বছর আগে পশ্চিমে পাঞ্জাব আর পূর্বে বঙ্গদেশ সহ আসমুদ্র হিমাচল ভারতবর্ষ হয়েছিল অভূতপূর্ব আবেগ বিহ্বলতায় আত্মহারা। 200 বছরের পরাধীনতার অন্ধকার বিদীর্ণ করে উদিত হয়েছে মুক্তির সূর্য। অনাস্বাদিত এক ঘোরের মধ্যে কেটে গেল সেই ঘুম নেই রাত। কিন্তু পরদিন অরুণ রাঙা উষা নিয়ে এলো একই সংবাদ। দুপাশে দুখণ্ড পাকিস্তান নিয়ে আমার সাধের মাতৃভূমি 3 টুকরো হয়ে গেছে। রাতারাতি কোটি কোটি মানুষ হয়ে গেল নিজ ভূমে পরবাসী। সুখে দুঃখে একাত্মতার বাঁধনে বাঁধা প্রতিবেশীদের মধ্যে আচমকা নেমে এলো অবিশ্বাস, ঘৃণা আর সন্দেহের খড়গ। হাজার হাজার বিপ্লবীর বুকের তাজা রক্তের ঋণ আর রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলামের জাতীয় সম্প্রীতি ও সংহতির সমস্ত ভাবনা চিন্তাকে গঙ্গা, পদ্মা, সিন্ধুর জলে ভাসিয়ে দিয়ে শুধু ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে কুচক্রী ব্রিটিশ সরকার সোনার দেশটিকে ত্রিখণ্ডিত করল। একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমানদের মধ্যে বাঁধল দাঙ্গা। সৃষ্টি হলো দলে দলে উদ্বাস্তু। পিতামাতা হারা হলো অসহায় শিশুরা, স্ত্রী হারালো স্বামীকে, মা হারালেন যোগ্য সন্তানকে। পরিবারের সকলের সামনেই চরমতম লাঞ্ছিতা হলো কন্যা, জায়া ও জননী। বিদেশিদের শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু কিছু ক্ষমতালোভী স্বার্থান্বেষী নেতা ও অসাধু ব্যবসায়ী, যারা স্বাধীনতার সমস্ত স্বাদ কুনুই অবধি চেটে নিচ্ছে তাদের বিষাক্ত উচ্ছিষ্ট, এই মুক্তির স্বাদ অবহেলিত, নিপীড়িত বৃহত্তম জনগণের কাছে কখনো কি সুস্বাদের বার্তা বহন করে আনতে পারে? আসন্ন শারদ শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছিলেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেলবাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। পরের চিঠি লিখছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। মুক্তির আলোমাখা পত্রালি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্বাধীন করেই পৃথিবীতে পাঠান। একটি নবজাতকের থাকে না কোনো বন্ধন, কোনো অধীনতা, তখন সে স্বাধীন, মুক্ত। কিন্তু ধীরে ধীরে তার বয়স বৃদ্ধির সাথে সাথে জীবনের নানা জটিলতা এসে তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ক্ষুণ্ণ হয় তার স্বাধীনতা।
একজন নারীর জীবন পর্যালোচনা করলে আমরা দেখতে পাই মায়ের কোলে জন্ম থেকে শ্বশুরবাড়ি যাওয়ার আগে পর্যন্ত সে চিরস্বাধীন। প্রকৃতির কোলে হেসে খেলে হেলে দুলে তার দিন কাটে। দেখতে দেখতে শৈশব কৈশোর পার করে সে প্রবেশ করে যৌবনে, আর সময় হয়ে যায় তার শ্বশুর বাড়ি যাবার। সাথে সাথে নানান অধীনতা এসে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। তার এতদিনকার জন্মসূত্রে পাওয়া স্বাধীনতা অনেকটাই খর্ব হয়ে যায়। কিন্তু বন্ধু, স্বাধীনতা মানে তো শুধু অধীনতা থেকে মুক্তিই নয়। স্বাধীনতা মানে কিছু কিছু নিয়ম শৃঙ্খলার অধীনে থেকে নিজের এবং অন্যের মঙ্গল সাধন করা। কাজেই স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। আবার নিয়ম শৃঙ্খলার অধীনতা কখনো আমাদের স্বাধীনতাকে খর্ব করে না, বরং তাকে বিকশিত ও সার্থক করে তোলে। নিয়ম শৃঙ্খলাবিহীন স্বাধীনতা আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়। তার ভুরি ভুরি উদাহরণ আমরা সমাজের দিকে চোখ ফেরালেই দেখতে পাই। মুক্তির স্বাদ সর্বদাই মধুর, তবে তা অবশ্যই হতে হবে সত্যিকারের মুক্তি, প্রকৃত মুক্তি। সবার জীবনে মুক্তি আসুক, মুক্তি থাকুক সুন্দর রূপে। চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর থেকে। চিঠি লিখেছেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামীপাড়া রোড, বালি, হাওড়া, সূচক 711201 থেকে। প্রিয় পত্রালী, বগুনের দেশের বাড়ি বেড়াতে এসে যে এমন থানা পুলিশের চক্করে পড়তে হবে তা কোনোদিন ভাবতে পারিনি। বুবুন আমার বাল্যবন্ধু। ওর দেশের বাড়ি মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে। সেবার একটা কাজে দেশে গিয়ে বুবুন আটকে পড়েছে। দেশে ওর থাকতে ভালো লাগছে না, তাই সমানে আমাকে যাবার জন্য চিঠি লিখছে। শেষে ঠিক করলাম দিন কয়েকের জন্য ঘুরে আসব। ওকে জানাতে ও আমাকে পথ নির্দেশ পাঠিয়ে দিল। প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। সময়টা 1970 সালের ফেব্রুয়ারি। উত্তাল বাংলা। পথ নির্দেশ অনুযায়ী প্রথমে ট্রেনে মেচেদা, তারপর বাসে ঘাটাল। রাস্তাতেই ঘাটালে জোরদার খতমের খবর পেলাম। ঘাটালে পৌঁছে ইরপালার পাশে একটা জায়গা রেখে চা খাবার জন্যে একটা দোকানে গিয়ে সবে অর্ডার দিয়েছি, দেখি আমার পাশে এক পুলিশ ইন্সপেক্টর গম্ভীরভাবে থানায় যেতে বললেন। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। থানায় যেতেই অফিসার ইনচার্জ জিজ্ঞাসাবাদ শুরু করলেন। আমার ব্যাগ সার্চ করালেন। গম্ভীরভাবে বললেন, কদিন থাকা হবে বলে মনে হচ্ছে? তা এখানে আসার রাস্তা জানলেন কিভাবে? আমি পথ নির্দেশটা ওর হাতে তুলে দিলাম। উনি অনেকক্ষণ ধরে সেটা দেখলেন, তারপর বললেন, যান আপনি, এই চিঠিটার জন্যে ছাড়া পেয়ে গেলেন। এতক্ষণে আমার হাঁটুর কাঁপন যেন থামলো। বুঝলাম মুক্তির আনন্দ কাকে বলে। মনে হলো আমি যেন মুক্ত বিহঙ্গ। থানা থেকে বেরিয়ে এলাম মুক্তির আনন্দ স্রোতে ভাসতে ভাসতে। পাঠিয়েছিলেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামীপাড়া রোড, বালি, হাওড়া, সূচক 711201 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 7,19,000 থেকে। মুক্তির স্বাদ সবাই পেতে চায়, কিন্তু সত্যি বলতে কি আমরা কি আদৌ মুক্ত? মুক্তি কি সবসময় মিষ্টি না তেতো? পরাধীনতা কেউ চায় না। মেয়েদের জীবন পরাধীনতাতেই কাটে। কখনো সে পিতার অধীনে, কখনো স্বামীর অধীনে, আবার কখনো সে ছেলের অধীনে। তার মধ্যেও সে চেষ্টা করে কি করে স্বাধীনভাবে থাকা যায়।
মুক্তির স্বাদ যে কেউ পেতে পারে গভীর অধ্যবসায় বা পড়াশোনার মধ্যে দিয়েই। ভালো বই যা মুক্তি দিতে পারে তা 10 জায়গা ঘুরেও সেই মুক্তির স্বাদ পাওয়া যায় না। মুক্তি হলো মনের মুক্তি। মনের সঠিক চিন্তাভাবনা, আধ্যাত্মিক জগতের চিন্তাভাবনা, জীবনের অভিজ্ঞতা, সঠিক জ্ঞান, সঠিক চিন্তাও মুক্তির স্বাদ দিতে পারে। সেই জন্য রবি ঠাকুর বলেছেন, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। শ্রী অরবিন্দ কারাগারে বসে মুক্তির স্বাদ পেয়েছিলেন। কৃষ্ণ বিবেকানন্দকে দর্শন করেছিলেন। সামনের একটি গাছেও ভগবান দর্শন করেছিলেন। কারাগারকে স্বর্গ বলে মনে করেছিলেন। কেউ হয়তো কোনো সুন্দর বাগান বা জলাশয়ের পাশ দিয়েই ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু মুক্তির স্বাদ পাচ্ছেন না, কারণ মনই মুক্তি, মনই বদ্ধ। এ তো গেল দর্শনের দিক দিয়ে। এবার একটু বাস্তব ভাবনার কথা বলি। অনেকদিন আগেকার কথা। হংকং থেকে কলকাতায় ফিরছিলাম বাংলাদেশ বিমানে একা। বাংলাদেশে এক রাত্রি একা কাটানো, হোটেলে থাকা, খাওয়া, ঘোরা আমাকে যেন সেই মুক্তির স্বাদ এনে দিয়েছিল। মেয়ে জীবনের বাধা নিষেধের ঘেরাটোপ থেকে একদিনের ওই মুক্তির স্বাদ আমার স্মৃতিতে আজও উজ্জ্বল আছে। পত্রালি। চিঠিটি পাঠিয়েছিলেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 7,19,000 থেকে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, হ্যাঁ এলাম, শুভ সন্ধ্যা। সঙ্গে আছেন টুনটুনি পাখি, আছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তপন কুমার গোস্বামী, লিখেছেন শুভ সন্ধ্যা, শুনছি, সঙ্গে আছি। আলপনা চ্যাটার্জি জানিয়েছেন শুভ সন্ধ্যা। গোপাল সরকার মজুমদার লিখছেন শুভ সন্ধ্যা। রবিরাম হালদার আছেন আমাদের সঙ্গে, আছেন সম্পাদক সৌমেন্দ্রনাথ জানা। টুনটুনি পাখি আসিয়াদি লিখছেন, পত্রালী পরিবারের সকলকে শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, দেরি হচ্ছে দেখে বাইরে গিয়ে একটা বিড়ি খেয়ে এলাম। হ্যাঁ, মুকুল কাকু বাইরে গিয়ে বিড়ি খেয়ে এলেন। যদিও আমি জানি মুকুল কাকু জানেন বিড়ি সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ঠিক আছে, মুকুল কাকু, তপন কাকু, সৌমেন কাকু তারা চালাক আজকে পত্রালীর মজার আসর। তানজিলাল সিদ্দিকী রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন কাশীনাথ মণ্ডল। গোপা সরকার মজুমদার মুকুল কাকুকে জিজ্ঞেস করেছেন, খুব ভালো খেতে। টুনটুনি পাখি লিখছেন, সত্যব্রত দাদাভাইয়ের চিঠি শুরুতেই মন ভরিয়ে দিল। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, সত্যব্রত দত্ত দারুণ লিখেছেন। সত্যব্রত দত্ত লিখছেন, পূর্ণ চাঁদের মায়াময়তায় শুভ রাখি পূর্ণিমা এবং ঝুলন যাত্রার বার্তাটা হয়তো সম্পূর্ণ হয়নি, যাই হোক। রয়েছেন মাধবী বিশ্বাস, পতাকাদি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, কৃষ্ণা ভালো লিখেছেন। পতাকাদি লিখছেন, সকল বন্ধু দাদা ভাইদের শুভেচ্ছা জানাই। রবিরাম হালদার লিখছেন, শ্রদ্ধেয় সত্যব্রত দাদার লেখাটি অত্যন্ত সুন্দর, অপূর্ব, অনবদ্য। হ্যাঁ, সত্যব্রত কাকু সম্পূর্ণ করেছেন। লিখেছেন, পূর্ণ চাঁদের মায়াময়তায় শুভ রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমায় যুক্ত হলো আজকের পত্রালী। মীনাক্ষী দাস লিখছেন, এসে গেছি, সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, রেডিও জংশনের সকল সদস্য, পরিচালক মণ্ডলী ও সকল শুভানুধ্যায়ীদের জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা ও অভিনন্দন। রয়েছেন শ্রীহরি জানা, লিখছেন, একটু দেরি হলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় তপন কুমার গোস্বামীর চিঠি মানেই কিছু বাস্তব ও জীবন্ত অভিজ্ঞতার বহিঃপ্রকাশ, আজও তাই, অভিনন্দন। সুপ্তি চক্রবর্তী ব্যানার্জি লিখছেন, বাহ, সবার লেখাই খুব ভালো লাগছে, সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, তত্ত্ব থেকে জীবন, শ্রীকৃষ্ণ থেকে রবীন্দ্রনাথ, সব কিছুর সঙ্গে আপন মুক্তির স্বাদ মেলালেন সুপর্ণা গাঙ্গুলি, মেলালেন। হ্যাঁ, মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, তপনবাবু 70 দশকের ভয়াবহ আঁচকে চেনালেন। কেয়া বর্মন, হ্যাঁ কেয়া রয়েছেন, আমাদের প্রিয় কেয়া রয়েছেন আমাদের সঙ্গে আজকে। লিখেছেন, মুক্তির স্বাদ প্রতিটি পত্রের পরতে পরতে।
করবী হাজরা লিখছেন শুভ সন্ধ্যা। সব ভাইদের বলছি হাতটা বাড়াও, রাখি পরিয়ে দিই। সঙ্গে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থেকো। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই পত্রালির দিদিদের যে শুভেচ্ছা, ভার্চুয়াল রাখি, আশীর্বাদ, হ্যাঁ আমি অন্তত প্রাণিত, কৃতজ্ঞতায় আজকে সারাদিন আমি ভরে থেকেছি। চামেলি চক্রবর্তী আমাদের নতুন বন্ধু লিখেছেন, আমি চামেলি চক্রবর্তী, আমার চিঠিটা পড়া হয়েছে কিনা বুঝতে পারছি না। না, আপনার চিঠি এখনও পড়া হয়নি, একটু অপেক্ষা করুন বন্ধু, কিছুক্ষণ পরেই পড়া হবে। লিখেছেন গুড ইভিনিং। আমাদের নতুন বন্ধু চামেলি চক্রবর্তী, একটু বাংলায় লিখুন। আমরা এখানে পত্রালি সব সদস্যরা একজোট হয়ে এখানে বাংলায় কথা বলি, বাংলায় লিখি। আপনি নতুন, আপনিও বাংলায় লিখুন, আমাদের পড়তে ভালো লাগবে, আমাদের দেখতে ভালো লাগবে। হ্যাঁ, সৌমেন কাকু লিখেছেন, মুকুলবাবুর তো এই বয়সে হুঁকো খাওয়া দরকার ছিল, আমার মতন, তপনদার মতন, কিন্তু কেন বিড়ি খাচ্ছেন? বাহ, হ্যাঁ, সৌমেন কাকু যোগ দিয়েছেন। সৌমেন কাকু আমাদের সঙ্গেও এমন খুনসুটিতে মেতে থাকেন সর্বদাই। আমাদেরকে যখন আমরা কাজের ভারে নুব্জ হয়ে পড়ি, তখন এইভাবেই খুনসুটি করে কাকু আমাদের জাগিয়ে রাখেন। অমিতাভ খাঁ রয়েছেন, লিখেছেন শুনছি, খুব ভালো লাগছে। আচ্ছা, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় করবী হাজরাকে লিখছেন, খাওয়াটা কবে হবে? কতদিন যায়নি আপনার বাড়ি, খাইনি। আচ্ছা, করবীদি নিশ্চয়ই উত্তর দেবেন। আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান 35তম পর্ব। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। তপন কুমার গোস্বামী লিখছেন, মুকুলের টিকের আগুন বোধহয় নিভে গেছে, তবে ভয় নেই মুকুলবাবু, বৌদিকে বলবো না। জমে উঠেছে আজকে পত্রালির আসর, আজকের ঝুলন পূর্ণিমার সন্ধ্যা। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। অবশ্যই আমাদের অনুষ্ঠানটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন, ছড়িয়ে দিন দূর থেকে আরও অনেক দূরে। চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে। পরের চিঠি পাঠিয়েছেন মুকুল রঞ্জন চক্রবর্তী, কাহিনী কাঞ্চনতলা, বাদু, কলকাতা 128 থেকে। প্রিয় পত্রালি, স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন আমার বেশ মনে আছে। মঞ্চে সকল স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাল্যবন্ধু সহদেব দেশব্রতী সমাজ সংস্কারক। তার গাড়ি শিবতলায় আসতেই সবাই উচ্চ কণ্ঠে তার নামে জয়ধ্বনি দিল। সহদেব মঞ্চে উঠে গদগদ হয়ে কিছু কথা বলেই হুশ করে গাড়িতে করে চলে গেল। সহদেব বিশ্বাস করত তার মা নাকি তার বউকে বান মেরেছে, সেজন্যেই তার বউয়ের সন্তান হয় না। একদিন গর্ভধারিণী মাকে তাড়িয়ে দিল ডাইনি অপবাদ দিয়ে। সহদেবের বাবা জিতেন কাকা মাত্র 30 টাকা পাবার আশায় পল্লেদের তেঁতুল গাছ ঝাড়া দিতে গিয়ে পড়ে কোমর ভেঙে ফেললেন। সহদেবের ভাই সুকুমার স্টেশনের কাছে গ্যাস বেলুন বিক্রি করত। একদিন ট্যাক্সির ধাক্কায় তার গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয়। একদিন পেটের জ্বালায় ধুঁকতে ধুঁকতে সহদেবের মা বাসন্তী কাকিমা সহদেবের কাছে গিয়ে বললেন, খোকা, তুই আমাদের ভুলে গেলি রে। তোর বাবা কালীপুকুরের পানা পরিষ্কারের মজুরি দিয়ে তোর বিয়ে পরীক্ষার ফি জমা দিয়েছিল, সব ভুলে গেলি খোকা। 7 দিন সে পুনে শাক সেদ্ধ খেয়ে বেঁচে আছি রে খোকা। ব্যাগ এনেছি, কিছু চাল দিবি বাবা, ফুটিয়ে খাবো, আমি তো তোর মা। সহদেব কেউটে সাপের মতো ফনা তুলে ফোঁস করে উঠে বলল, যাও যাও, যার কর্ম তার ধর্ম, গো টু কোর্ট। এমনই এক 15ই আগস্ট সহদেবের মা বেঁচে থাকার কটু স্বাদ নিয়ে মারা গেলেন। ওপারে মুক্তির স্বাদ পেয়েছিলেন কিনা জানা নেই। বাড়িতে এসে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার ছবিটার দিকে চেয়ে ডুকরে কেঁদে উঠলাম। পরে কবির ব্যথায় নিজেকে মেলে দিলাম। বীরের এই রক্ত স্রোত, মাতার এই অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধুলোয় হবে হারা। স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ,
রাত্রির তমসা সে কি আনিবে না কোনো দিন? বুকের উঠোনে মুক্তির রোদ এসে দাঁড়ালো। চিঠি লিখেছিলেন মুকুল রঞ্জন চক্রবর্তী, কাহিনী কাঞ্চনতলা, বাদু, কলকাতা 128 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন করবী হাজরা, স্বস্তিক 20, পিসি দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। মুক্ত বিহঙ্গ পত্রালী। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই রোদ্দুরে খুঁজেছিল তার মুক্তি, কিন্তু পায়নি সে মুক্তির স্বাদ। আমার মা কিন্তু পেয়েছিল মুক্তির স্বাদ। মায়ের মুখে শুনেছিলাম তার মুক্তির স্বাদের সেই দিনটির কথা। মায়ের জন্ম স্কুল বালি শহরে। মা তখন 10ম শ্রেণীর ছাত্রী। 1947 সালের 14ই আগস্টের রাত্রি থেকে একটা চাপা গুঞ্জন শুনেছিল মা, দেশ স্বাধীন হওয়ার গুঞ্জন। ফিসফাস কিছু কথা বড়দের মধ্যে। মা ছোট ছিল, তাই কোনো প্রশ্ন করতে পারেনি। শুধু একটা শিহরণ জেগেছিল দেহে, মনে। সকালে উঠে মা জানতে পারে দেশ স্বাধীন হয়েছে। চারিদিকে বন্দে মাতারাম সুর, আকাশে বাতাসে স্বাধীনতার ফাল্গুনি হাওয়া, নতুন সূর্যের রং ছড়িয়ে পড়েছে দিকে দিকে। স্কুলে ঘোষণা হলো, সব ছাত্রীরা লাল পাড়, সাদা শাড়ি, লাল ফিতে বেঁধে সাদা কেটস পরে স্কুলে চলে এসো। মা সেদিন এক অজানা আনন্দে, খুশিতে ভরে উঠেছিল। সত্যি কি তবে আমরা স্বাধীন হলাম? 200 বছরের পরাধীনতার শৃঙ্খল মুক্ত হলো এই আমাদের মাতৃভূমির। মায়েরা স্কুলে গিয়ে প্রথমে বন্দে মাতারাম ও পরে ও আমার দেশের মাটি গাইতে গাইতে গঙ্গার ধারে গিয়ে দাঁড়ালো। সেখানে পতাকা উত্তোলন করলেন আজাদ হিন্দ ফৌজের শাহনেওয়াজ খান সাহেব। স্বাধীন ভারতের পতাকা উত্তোলন দেখে মা গর্বিত হয়ে উঠেছিল। কোনো কিছুর বিনিময়ে এ মুক্তির স্বাদ পাওয়া অসম্ভব। যা মায়ের জীবনে ঘটেছিল প্রথম মুক্তির স্বাদ। সেদিনের কথা বলতে বলতে মায়ের 2 চোখ ভরে উঠেছিল জলে। আমিও সেদিন মায়ের মুক্তির স্বাদের ভাগিদার হয়ে ধন্য মনে করেছিলাম নিজেকে। শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছিলেন করবী হাজরা, স্বস্তিক 20, পিসি দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু চামেলি চক্রবর্তী, চন্দননগর, হুগলি থেকে। প্রিয় মুক্তিপ্রাণা পত্রালী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। রবি ঠাকুরের এই গানটি শুনতে শুনতে মন আমার হারিয়ে যায় কোন সুদূরে। ওই যে দূরে সবুজ মাঠের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি নাম না জানা শ্যামল তরু। ওর ছায়া সুনিবিড়, শান্তির নীড় দেখতে দেখতে মন আমার এক অনাস্বাদিত মুক্তির স্বাদ অনুভব করে। আজ সকালে বৃষ্টি ভেজা ঘাস মারিয়ে বাগানে ফুল তুলতে যাবার সময় একটা ছোট্ট মেয়ে হাতছানি দিয়ে ডাকছিল আমায়। ভেবেছিলাম ফুল চাইছে, কিন্তু না, ও বাগানের হলদে সবুজ পাতাবাহার গাছের একটা ডাল চাইছিল। কি করবে এই ডাল দিয়ে জানতে চাইলাম। মেয়েটি বলে গাছের ডালটি সে পুঁতে দেবে বাড়ির উঠোনে। কয়েকদিন পরেই ঝুলন পূর্ণিমা, এই ডালের পাতা দিয়ে ঝুলন সাজাবে। একটা ডাল ভেঙে ওর হাতে দিলাম, সাথে ওর ছোট্ট ভাইটি রয়েছে। ডালটি পেয়ে ওরা কি খুশি, ছোট ছোট পা ফেলে ছুটে চলে গেল। সুন্দর সকালবেলায় ওই ছোট্ট 2টি ভাই বোনের চলে যাওয়া দেখতে দেখতে মন আমার এক মুক্তির স্বাদ অনুভব করছিল। মনে হচ্ছিল পথের পাঁচালীর অপু দুর্গার কথা।
ইচ্ছে করছিল ওই ছোট্ট মেয়েটির মতো আমিও আমার অপু ভাইয়ের হাত ধরে কোথাও হারিয়ে যাই। আকন্দ, ভেরেন্ডা আর কালকাসুন্দের ঝোপে ছাওয়া পুকুর পাড়ের ওই সরু পথটি ধরে হেঁটে চলি মনের আনন্দে। আমাদের চলার পথের ঝোপ থেকে বুনো ফুলের গন্ধ ভেসে আসবে। বিচিত্র সুরে শীষ দিতে দিতে হয়তো মাথার উপর দিয়ে উড়ে যাবে কোনো অচিন পাখি। অমনি অমনি পাখির দিকে কৌতূহলী দৃষ্টি মেলে আমার ভাই আমাকে শুধোবে, ওটা কি পাখি দিদি ভাই? সেই আনন্দের স্রোতে হারিয়ে যেতে যেতে আমার প্রতিটি রক্তবিন্দুর মধ্যে মুক্তির স্বাদ অনুভব করব আমি। চিঠি লিখেছিলেন চামেলি চক্রবর্তী, চন্দননগর, হুগলি থেকে। চামেলি দেবী, আমাদের নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। পরের চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালী, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। বিহঙ্গের মতো আকাশে উড়ে মুক্তির স্বাদ নেব। কতবার স্বপ্ন দেখেছি, পারিনি পারিনি মাটি ছেড়ে কাঙ্ক্ষিত সেই মুক্তিকে ছুঁতে। চায়ের দোকানের শিশু শ্রমিকের করুণ চোখ দুটো টেনে ধরেছে আমার হাত। একরাশ এটো কাপডিশের ভিড়ে বসে সে যখন ঘুড়ি হয়ে আকাশের কাগজে ঘুড়ির সঙ্গে মনে মনে কাটাকুটি খেলে, বুঝতে পারি তার বুকের পাখিটাও মুক্তির স্বাদ পেতে চায়। সমাজ তাকে দিতে পারেনি সেই মুক্তি। মালিকের রাঙা চোখের গর্জন আর প্রহারে এক মুঠো গরম ভাতের মিঠে গন্ধ কেড়ে নিয়েছে তার সব স্বপ্ন, জীবনের সব উচ্ছ্বাস। আমাদের ভারতবর্ষ নামেই স্বাধীন। কোথায় সেই স্বাধীনতা? কেন তবে স্কুলে না গিয়ে ফুটপাতের কিশোরকে কাঁধে তুলে নিতে হয় কাগজ কুড়োনোর বস্তা? 10-12টা স্টেশন পেরিয়ে যে মেয়েটা রোজ শহরে আসতো 5 বাড়ি কাজ করে সংসারের চাকাকে সচল রাখতে, সরকারি ঘোষণায় বন্ধ ট্রেনের চাকায় আটকে গেছে তার বেঁচে থাকার গান। বিশ্বজোড়া অতিমারি গরিবের বাঁচার শাস্ত্রকেই তেতো করে দিয়েছে। কোথায় মুক্তি? কাজহারা পরিযায়ীদের চোখে বিভীষিকা, হাকারের পেটে পড়েছে লাথি। স্টেশনের বৃদ্ধ ভিখারিটা বাটি পেতে ঘুমিয়ে পড়েছে খিদের জ্বালায়। জনহীন প্ল্যাটফর্মে কে দেবে তাকে বাঁচার রসদ? স্কুল বন্ধ, ছোট ছোট ছেলেমেয়ের থমকে যাওয়া রোজনামচায় পড়েছে মরচে। জানলার গড়ার দিয়ে তৃষিত দুটো চোখ এক টুকরো আকাশের বুকে মুক্তি খোঁজে। কবে যে শেষ পার্কে গিয়েছিল, কবে যে শেষ দেখা হয়েছিল বন্ধুর সাথে, মনে পড়ে না তাদের। মুক্তির স্বাদ ভুলে সবাই এখন জীবন বৃত্তে ঘুরপাক খাচ্ছে। স্বাধীনতা আজ আমাদের কাছে প্রহসন। অপশাসন, অনাচার, নীতিহীনতা, সাম্প্রদায়িকতা আর অর্থনীতির বিবেকহীন চাপে পিষ্ট হয়ে মানুষ ভুলেছে মুক্তি কি, কেমন হতো মুক্তির স্বাদ। চিঠিটি পাঠিয়েছিলেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, মুকুলবাবু টিকে খরচ বেশি করবেন না। আচ্ছা, চামেলি চক্রবর্তী, আমাদের নতুন পত্রবন্ধু, লিখছেন, চিঠি শুনতে খুব ভালো লাগছে, সবাইকে শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা জানালাম। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, অপূর্ব চিঠি মুকুলবাবুর,
সত্যব্রত দত্ত লিখছেন, চঞ্চলের গলায় বোধহয় কিছু অসুবিধা আছে আজ, তার মধ্যেও আমার সাদামাটা চিঠি যে আপনাদের ভালো লেগেছে তার সম্পূর্ণ কৃতিত্ব স্নেহের চঞ্চলের, সবার কাছে আমি কৃতজ্ঞ। আসলে সত্যব্রত কাকু, আমরা মুক্তির স্বাদ শুনছি, পড়ছি, কিন্তু এই মুহূর্তে আমি সকাল থেকে বন্দি, বিছানা বন্দি। যেরকম জ্বর সেরকমই অসুস্থতা, তো সেই কারণে গলাও বসে আছে, গলার অবস্থা খারাপ, কাশি আছে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় মার্জনা করবেন বন্ধুরা। কোথাও গিয়ে কথা বলতে বলতে হয়তো শ্বাস আটকে আসছে, শব্দ প্রক্ষেপণের সমস্যা হচ্ছে। রবিরাম হালদার লিখছেন, মুকুলবাবুর অনবদ্য লেখনী অসাধারণ। হ্যাঁ, দেরিতে হলেও সঙ্গে আছেন অঞ্জলি সেনগুপ্ত। টুনটুনি পাখি লিখছেন, চঞ্চল ভাই কি সুন্দর পাঠ করলে মুকুলবাবুর সুন্দর চিঠিটি। তপন কুমার গোস্বামী লিখেছেন, মুকুলবাবুর চিঠি শুনে একটা কথাই বলি, আহা বেশ বেশ বেশ। সত্যব্রত দত্ত লিখছেন, মন খারাপ করা কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন মুকুলবাবু। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, মুকুলরঞ্জন চক্রবর্তীর চিঠি শুনে থমকেছিলাম, কি লিখব বুঝতে পারছিলাম না, এমনও হয়। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয়া করবী হাজরার হাত ধরে গেলাম সেই দিনটায়। কেয়া বর্মন লিখছেন, মুকুলবাবুর চিঠি শুনতে বেশ লাগলো, উপস্থাপক চঞ্চলের জয়। কেয়াকে অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ। মুকুলরঞ্জন ভট্টাচার্য লিখছেন, তাঞ্জিলাল বাবু তো দেখি খুব ভালো ভালো কমেন্ট দিয়ে থাকে। আচ্ছা বলুন তো বাবু, আপনার চাই কাকে, আমাকে নাকি মুকুলদাটিকে? আচ্ছা, সে উত্তর তাঞ্জিলাল কাকুই দেবেন। করবী হাজরা লিখছেন, সব্যসাচী আমার দরজা তো সবসময় খোলা আছে তোমাদের জন্য, চলে এসো। শ্রীহরি জানা লিখছেন, নতুন বন্ধু চামেলি চক্রবর্তীর চিঠিটা বেশ ভালো লাগলো। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, সবাইকে শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। আলপনা চ্যাটার্জি লিখছেন, সকল বন্ধুদের শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, খুব সুন্দর লিখেছেন তিস্তা দিদিভাই। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, আমার চিঠি শুনে যাদের ভালো লেগেছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রবিরাম হালদার লিখছেন, তিস্তাদির লেখনী বুভুক্ষ মানুষের জীবন যন্ত্রণার কথা তুলে ধরেছেন। হ্যাঁ, আপনারা আছেন আমাদের সাথে, আমরা আছি আপনাদের সাথে। অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, আমাদের আগামী পক্ষের বিষয় সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। কালকে বিষয় ঘোষণা হয়েছে, ইতিমধ্যে অনেকগুলো চিঠিও চলে এসেছে। আপনারা যারা পাঠাননি চটপট পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সন্ধ্যা, যে সন্ধ্যা হয়তো সুরমূর্ছনায় ভরে উঠেছিল, বা আপনাদের প্রিয়জন আপনজনদের নিয়ে কাটানো সেই সন্ধ্যা, অথবা ভবিষ্যতে হয়তো তেমন সন্ধ্যার জন্য আপনি অপেক্ষারত। দেখা যাক কেমন সন্ধে, সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যের কথা আপনি আমাদের বলছেন, শুনে নেব, সবার সাথে ভাগ করে নেব। আপনার চিঠি পাঠিয়ে দেবেন। হ্যাঁ, একটা কথা, অবশ্যই 200 শব্দের মধ্যে চিঠি লিখে পাঠাবেন। আমাদের আগামী পক্ষের বিষয় সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। তপন কুমার গোস্বামী লিখছেন, রেডিও জংশনের সকল বন্ধুকে জানাই রাখি বন্ধনের এক রাশ শুভেচ্ছা। আসুন সকলে বেঁধে বেঁধে থাকি। হ্যাঁ, রাখি বন্ধনের বেঁধে বেঁধে থাকা, বাইরের ঝুলন পূর্ণিমার চাঁদ ঝকমক করছে, পরিষ্কার আকাশ, আর চলছে আমাদের চিঠি পড়া, সঙ্গে পত্রালির পরিবার আপনাদের নিয়ে। চলুন বন্ধুরা। চলে যাব পরবর্তী চিঠিতে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়। 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, সময়ের জলযানে ভেসে যাওয়া মুক্তির টানে প্রহর গণে ব্যাকুল মন, যে মনে জোটে দীপান্তরের পরবাস, আর সাথে আসে অচলায়তনের 4টে দেওয়াল, যাতে আঁচড় কেটে লেখা থাকে স্বাধীনতা।
নোনা জল ঢোকে অন্তরে, প্রশ্রয় পায় অন্তরীণ জীবন। হৃদয় খনন চলে, তবে উপচে ওঠে আঁধার, তাও যেন সে আঁধারের ভ্যাপসা আবহে। ডানা ভাঙা পাখির মতো পরাধীনতার জঠর ছিঁড়ে ফেলে মুক্তির স্বাদ পাবার লোভে। তবে কাঁটা তারে বন্দি আকাশ, উষ্ণ রক্ত কাঁটা তারে লেগে সেই আকাশের রং হয় লাল। হতাহত হয় দিগন্তের দোসর। তাই গড়াদের ফাঁকে আকাশ কোথায়, ভেতর ভেতর দিক শূন্য। জল, হাওয়া, খাওয়া ইট কাঠে পড়ে আবহের টানে বিচ্ছিন্ন। লিখেছিলেন আলপনা চট্টোপাধ্যায়। 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন হেমন্ত গড়াই, রোপণ, বাগবাজার, সুরপাড়া, পোস্ট চন্দননগর, জেলা হুগলি, সূচক 712136 থেকে। প্রিয় পত্রালী, ছুটির ঘণ্টা বাজলেই মুক্তির হুল্লোড় ধ্বনিতে মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। খাঁচা ভর্তি পাখিও ফাঁক খুঁজে মুক্তির আনন্দে উড়ান দেয় নীল আকাশে। কর্মব্যস্ত জীবনে আমরাও অবসরের ফাঁক খুঁজে মুক্তির আনন্দ কি অনুভব করি না? আমরা প্রত্যেকেই চাই মুক্তির স্বাদ পেতে। হ্যাঁ, সেই মুক্তির স্বাদ পেতে ভারতের বীর সন্তানদের 190 বছরের দীর্ঘ লড়াই লড়তে হয়েছিল। বাধাবিঘ্ন, পাহাড় প্রমাণ, অত্যাচার, ষড়যন্ত্র আর অসংখ্য বীর সন্তানের শহীদ হওয়ার বিনিময়ে স্বপ্নের স্বাধীনতা এসেছিল। শৃঙ্খল মোচনের যে কি স্বাদ, তা আমরা এই 75 বছর পর বুঝতে পারব না। তবে বাঁধ ভাঙা উল্লাসের কিছু ছবি আমরা ইতিহাসের পাতায় পড়ি। 1947-এর 15ই আগস্টের আগেও সেই মুক্তির স্বাদ পেয়েছিল কোথাও কোথাও। আমার জন্মভূমি বীরভূমের দুবরাজপুর একটি প্রাচীন জনপদের কথাই বলি। ইংরেজ আমলেই এখানে একটা কোর্ট তৈরি হয়েছিল। ইংরেজ পুলিশ তুলনায় শান্ত জায়গা বলে মনে করলেও গোপনে স্থানীয়দের সাহায্যে এখানে অহিংস ও সহিংস উভয়পন্থীর সংগ্রামই ছিল। গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের ডাকে দুবরাজপুরের মানুষও পিছিয়ে ছিল না। 9 আগস্ট সেই আন্দোলন শুরু হলে তার ঢেউ দুবরাজপুরে এসে পৌঁছল 13 আগস্ট। দুবরাজপুর, চিনপাই, হেতমপুর প্রভৃতি জায়গা থেকে অসংখ্য মানুষের মিছিল দুবরাজপুরকে কাঁপিয়ে দিয়েছিল। 1942-এর 15ই আগস্ট এক ব্যবসায়ীর বাড়িতে দুবরাজপুরের সমস্ত স্বাধীনতা সংগ্রামী এক সভা করে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেছিল। 1 সেপ্টেম্বর 1942 পূর্ব পরিকল্পনা মতো সমস্ত ব্রিটিশ কর্মচারীদের আদালত থেকে বের করে কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়। উঠতে থাকা ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এভাবেই সারা দেশের স্বাধীনতার আগেই দুবরাজপুরবাসী মুক্তির স্বাদ পেয়েছিল। চিঠি পাঠিয়েছিলেন হেমন্ত গড়াই, রোপণ, বাগবাজার, সুরপাড়া, পোস্ট চন্দননগর, জেলা হুগলি, সূচক 712136 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। আমার মিষ্টি পত্রালী, তোমার এবারের বিষয় মুক্তির স্বাদ। বন্ধু, বন্দিত্বের শৃঙ্খলে বাঁধা যাদের জীবন, তারা কি করে বুঝবে মুক্তির স্বাদ? পাখি পোষা আমার দীর্ঘদিনের অভ্যেস। যদিও জানি বন্যপ্রাণী আইনে কোনো পশু পাখিকে বন্দি করে রাখা যায় না, তবুও হঠাৎ একদিন দেখি এক পাখিওয়ালা অনেকগুলো টিয়া নিয়ে বেচতে এসেছে। যথারীতি আমিও একসঙ্গে 2টো টিয়া কিনে নিলাম, বেশ চড়া দামে। পুরনো খাঁচাটা পরিষ্কার করে বাটি ভর্তি ছোলা ভেজা আর জল দিয়ে তাদের তো খাঁচায় ঢুকিয়ে দিলাম।
তারাও খাঁচার শিক ধরে বেশ খেলা করতে লাগলো। ঘুরতে ফিরতে ওদের দেখি আর মন ভরে যায়, কিন্তু বুঝতে পারিনি কি ছিল বিধাতার মনে। মাসখানেক পরে দেখি ওরা যেন একটু বড় হয়েছে, যখন ডেকে ওঠে খুব ভালো লাগে। এখন আবার খাবার শেষ হলেই চিৎকার জুড়ে দেয়। বেশ কেটে যাচ্ছিল ওদের নিয়ে। দেখতে দেখতে পুজো চলে এলো। কদিন থেকেই একটা টিয়া কেমন যেন চুপচাপ পাখার মধ্যে মুখ গুঁজে বসে আছে, খায়ও না। ভাবলাম ঠিক হয়ে যাবে, কিন্তু ষষ্ঠীর সন্ধ্যায় যখন ঢাক বাজিয়ে দেবীর আবাহন করা হচ্ছে, ঠিক সেই সময়ই আমার হাতের মধ্যেই হলো সেই টিয়ার বিসর্জন। মৃত্যুর মাঝেই হলো তার মুক্তি। পরদিন খাঁচা খুলে অন্যটিকে উড়িয়ে দিলাম নীল আকাশে। হোক তোমার মুক্তি আলোয় আলোয়, অস্ফুটে বলে উঠলাম। মুক্তির দিশারি পত্রালি, তুমি ভালো থেকো। লিখেছিলেন ঝর্ণা দত্ত, মুরারই বীরভূম সূচক 731219 থেকে। চিঠি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। প্রিয় পত্রালী, বিদেশিদের অধীনে থাকাকালীন দেশবাসী পরাধীনতার জ্বালা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। তাই ভারত মাতার শৃঙ্খল মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন মানুষ। অনেক দুর্গম পথ পেরিয়ে, অনেক রক্ত ঝরিয়ে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, নেতাজি, মহাত্মা গান্ধী, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা, রবীন্দ্রনাথ, নজরুল, প্রীতিলতা, মাতঙ্গিনীদের মতো আরও অনেক মহান ও মহীয়সী ব্যক্তিত্বের নিরলস সংগ্রামের ফলশ্রুতিতে ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তি ঘটল। জীবন মন্থন বিষ আকণ্ঠ পান করে এরা অমৃতটুকু দান করেছিলেন। তাই 1947 সালের 15ই আগস্ট ভারতের মাটিতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উড়েছে পথ পথ করে। সেদিন মানুষ বুঝেছিল স্বাধীনতা কি আর মুক্তি বা কি। মুক্তির এই স্বাদ গভীর, বড়ই গভীর। একদিন মত প্রকাশের স্বাধীনতা পাইনি আমরা। দেশের জাতীয়তার মন্ত্রে দীক্ষিত প্রিয় কবিকুল মানুষকে ঐক্যবদ্ধ করার সংকল্পে লিখে কারারুদ্ধ হয়েছেন। তাই কারাগারে বসেই নজরুল লিখেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। শ্বেতাঙ্গ শোষকদের কবল থেকে মুক্তি ঘটলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। দূর হয়েছে অশান্তির দহন জ্বালা। বন্ধু, সকলেই চায় স্বাধীনতা আর বন্ধন মুক্তি। স্বাধীন বিচরণ ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার বাসনা চরিতার্থ করতে চায় সকলেই। যদিও রবীন্দ্রনাথ বলেছিলেন, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি? যে ছাইপাশ গিলে বউকে পেটায়, সেই বউটিও চায় মুক্তি। সংসারের অত্যাচারিত বৃদ্ধ বৃদ্ধারা মুক্তি চান, খোঁজেন বৃদ্ধাশ্রম। পিঞ্জরাবদ্ধ পাখিকে মুক্তি দিলে সে যেমন অনন্ত আকাশে স্ফূর্তিতে উড়ে বেড়ায়, ঠিক তেমনি অনাবিল শান্তির জগতে তার বিচরণ। দণ্ডে দণ্ডে পলে পলে অপমানিত হওয়ার চেয়ে মুক্তি শ্রেয়। কবির ভাষায় বলি, চলো মুক্তি পথে, চলো বিঘ্ন পদজয়ী মনোরথে, বলো জয়, বলো জয়, বলো জয়, মুক্তির জয় বলো ভাই। চিঠি পাঠিয়েছিলেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। টুনটুনি পাখি আশিয়াদি লিখছেন, চঞ্চল ভাই, তুমি কিন্তু নিজের শরীরের যত্ন একেবারেই নিচ্ছ না। তোমার একটু বিশ্রামের দরকার। এইবার বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার এত কষ্ট করে অনুষ্ঠান করা ভালো লাগছে না। হ্যাঁ দিদি, তোমাকে অনেক 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 ভালোবাসা।
অঞ্জলি সেনগুপ্ত লিখছেন আলপনার চিঠি অনবদ্য, এই মাত্র এসেছি। চামেলি চক্রবর্তী লিখছেন চিঠির অডিও কোথায় পাওয়া যাবে? আপনার চিঠির অডিওটি আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনাকে যথাসময়ে পাঠিয়ে দেওয়া হবে দিদি। আশিস চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বন্ধুরা, একটা অনুযোগ আছে, আপনারা আমাদের ভালোবেসে যেমন চিঠি পাঠান, গল্পদাদুর আসর ঠাকুরদার ঝুলির গল্পও সেভাবে পাঠান। আপনাদের পাঠানো গল্প আমরা যত্ন করে সেই গল্প আমাদের সম্পাদক শ্রী সৌমেন্দ্রনাথ জানা তিনি সম্পাদনা করেন। সেই চিঠি যত্ন করে পাঠ করেন তপন কুমার গোস্বামী। সেই চিঠির নেপথ্য মিউজিক দেওয়া বা সেই চিঠি কারিগরি অলংকারে লাগানোর, সেগুলো আমরা লাগিয়ে সেগুলো গল্পের সূত্রধরের কাজ করে সেই গল্প যখন সম্প্রচার করা হয়, বেশিরভাগ সময়তেই দেখি যে যিনি গল্প লিখেছেন, যিনি গল্পকার, হয়তো তিনি গল্প শুনেছেন কিন্তু কিছু লিখছেন না, তার কেমন লাগছে আমরা বুঝতে পারছি না। আমাদের পরিশ্রম সার্থক হলো না ব্যর্থ, এটা খুব কষ্ট দেয় আমাদের। এমনটা যেন না হয়। আমরা আপনাদের ভালোবাসি, আমরা চাই আপনারা আমাদের ভালোবাসুন। অনুগ্রহ করে দোষ ত্রুটি বা কোনো রকম কোনো বিচ্যুতি থেকে থাকলে আপনারা আমাদের জানান। হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানান। আমাদের অনুষ্ঠানটি শেয়ার করুন, লাইক করুন। গল্পকারে নিজেই যদি তার গল্প লাইক কমেন্ট শেয়ার না করে, ঠাকুরদার ঝুলি কতদূর যাবে, কতদূর এগোবে? আমরা তো খাচ্ছি, তার সঙ্গে যিনি গল্প পাঠাচ্ছেন, যার গল্পে আমরা প্রাণ প্রতিষ্ঠা করছি, তাকেও একটু সক্রিয় হতে হয় বন্ধু। শুধু চিঠি লিখে পাঠিয়ে দিলেই কার্যসিদ্ধি হয় না, তার সঙ্গে থাকে অনেক অনেক দায়, অনেক দায়িত্ব। সমস্ত পত্রদাতা বন্ধুরা পত্রালিতে আমাদের সঙ্গে এইভাবেই থাকেন, তারা লাইক কমেন্ট শেয়ার করেন। ঠাকুরদার ঝুলিতে যারা গল্প পাঠাচ্ছেন একটু খেয়াল রাখবেন বন্ধুরা। সোমেন কাকু, তপন কাকু শত ব্যস্ততার মাঝখানেও করছেন তাদের কাজগুলো ভালোবেসে তারা করছেন। আমি জোর করছি, কখনো বারবার ফোন করে তাদের বিরক্ত করছি, কিন্তু তারপরেও যদি তারা দেখেন যে যার পাঠানো গল্প নিয়ে তারা এত পরিশ্রম করছেন, তার কোনো বক্তব্য নেই, তার কোনো অভিব্যক্তি নেই, না, আমার খারাপ লাগে। তাদের কাছে আমি যখন বলি কিছু করে দেওয়ার জন্য, আমার খারাপ লাগে। আপনারা আশা করি পরেরবার থেকে এই বিষয়ে আমার পাশে থাকবেন। আপনারা তো আমার পাশে থাকেনই, তাই না? পূর্ণিমা সামন্ত লিখছেন বড্ড দেরি হয়ে গেল, সবাইকে রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকেও জানাই হার্দিক শুভেচ্ছা। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন মন ভালো করা চিঠি সব। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন সব্যসাচীর দরদি মূল্যবান কমেন্টস, খুব সুন্দর। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন চঞ্চলবাবু শরীরে যত্ন নিন, কণ্ঠের বিশ্রাম দরকার, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, ঠাকুরের নিকট প্রার্থনা করি। আপনাকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন শ্রীমতী ঝর্ণা দত্তের চিঠি শুনে চোখের কোণে কি যেন একটা চিকচিক করছে। তিনি আরও লিখছেন আপনি ভালো, অঞ্জলি সেনগুপ্তকে লিখছেন আপনি ভালো থাকুন, প্রণাম নিন। বরুণ সেন ভট্টাচার্য লিখছেন অপূর্ব লিখেছেন ঝর্ণা দিদিভাই। পূর্ণিমা সামন্ত লিখছেন অসাধারণ চিঠি। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন চঞ্চল এবং বিদিশার যুগলবন্দী উপস্থাপনা মাতিয়ে দিচ্ছে, দারুণ। কেয়া বর্মন অঞ্জলি সেনগুপ্তকে লিখছেন দিদির সাথে আমিও সহমত। তানজিলাল সিদ্দিকী কাকু লিখেছেন এসেছি ঘো চঞ্চল। কাকু, আপনি অনেক দেরি করে এসেছেন। এবার এই দেরি করে আসার জন্য আপনার কিন্তু শাস্তি হবে, কারণ বেশ কিছুক্ষণ আগে আপনাকে একটি কাজ করতে বলা হয়েছিল। কমেন্টে কে বলেছিলেন আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আপনাকে আজকের বিশেষ দিনের জন্য কিছু লিখতে বলেছিলেন, তো অবশ্যই শেষ অবধি থাকুন। আর তো বেশিক্ষণ নেই, আমাদের সঙ্গে থাকুন। আপনাদের তাৎক্ষণিক কবিতা আমাদের প্রাণিত করে। হ্যাঁ,
চামেলি চক্রবর্তী লিখেছেন, আমি এর মধ্যেই অনেককে শেয়ার করেছি। হ্যাঁ, আপনি তো আমাদের নতুন বন্ধু, আপনি তো শেয়ার করেছেন, আমরা জানতে পেরেছি। আমাদের সঙ্গে থাকবেন, এভাবেই ভালোবেসে থাকবেন। হ্যাঁ, আর আমাদের আগামীতে যেই বই প্রকাশের অনুষ্ঠান বন্ধু, পত্রালিতে পাঠ হওয়া আপনাদের 2টো করে চিঠি নিয়ে আমরা একটি বই বের করতে চলেছি। মাননীয় সৌমেন্দ্রনাথ জানার সম্পাদনায় আমরা একটি বই প্রকাশ করব। ইচ্ছা আছে, অতিমারির আবহ চলাকালীনও আমাদের ইচ্ছে আছে 19, 20, 21 এই ফেব্রুয়ারি এই 3 তারিখের মধ্যে আমাদের একটি বার্ষিক সম্মেলন করার। সমস্ত কিছু কেটে গেলে যদি সম্মেলন হয়, সেই দিন আমাদের বই শুভমুক্তি পাবে। সম্মেলন যদি বা অতিমারির জন্য নাও হয়, যারা যারা আমাদের পত্রদাতা বন্ধুরা আমাদেরকে লেখা পাঠাচ্ছেন বইয়ের জন্য, প্রত্যেককে ব্যক্তিগতভাবে বই পৌঁছে দেওয়ার জন্য রেডিও জংশন বদ্ধপরিকর। তারা ব্যক্তিগতভাবে তাদেরকে বই পৌঁছে দেবে। আপনারা আগামীকাল যাবতীয় বিস্তারিত আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের দেওয়ালে দিয়ে দেব। আপনারা অবশ্যই সেই অনুযায়ী আপনাদের লেখা এবং যেই অনুদান 300 টাকা 2টি লেখার জন্য, একটি লেখার জন্য 200 টাকা আপনারা পাঠিয়ে দেবেন আপনার, এবং কোন বিষয়ক চিঠিটি আপনি ছাপতে চান সেই চিঠিটি আমাদের উল্লেখ করে দেবেন, সঙ্গে আপনার সাম্প্রতিককালীন 1 কপি ফটো এবং লেখক পরিচিতি পাঠিয়ে দেবেন। যাবতীয় বিস্তারিত আমরা গ্রুপের দেওয়ালে জানিয়ে দেব। আমরা চাই আমরা রেডিও জংশনের পত্রালী পরিবার একসাথে বেঁধে এক মলাটের ভেতরে আবদ্ধ থাকতে, একটা জীবন্ত দলিল বইয়ের মাধ্যমে। ইতিমধ্যেই কিন্তু আমাদের বই প্রকাশের শুভ মহরত শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আনন্দের সঙ্গে জানাই, আমাদের প্রথম যিনি পত্রদাতা তিনি পাঠিয়ে দিয়েছেন তার লেখা, তার ছবি, যাবতীয় সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছেন। তাই আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। আপনারাও চটজলদি পাঠিয়ে দিন। ইতিমধ্যেই তানজিলাল সিদ্দিকী লিখেছেন, রাখি বন্ধনের শুভ লগ্নে বুক ভরা ভালোবাসা। শরৎ ভেলা, মেঘলা আকাশ, শরৎ শরৎ বর্ষা এবার গেল, নীল হাওয়াতে সাদা ভেলা আলতো দোলা দিল। দোলা দিল আমার মনে, হাওয়া মেখে গায়ে, চলো চলো তুমি আমি হাওয়া খেতে যাই। কোথায় যাবে কোথায় যাবে, চলো ঘাসের দেশে, তুমি আমি দেখব শিশির ধানের শীষে শীষে। ওই দেখো ভাই ওদিক পানে, কাশে সাজায় হাসি, শরৎ শরৎ মেঘলা শরৎ তোমায় ভালোবাসি। হ্যাঁ, শরৎ শরৎ মেঘলা শরৎ তোমায় ভালোবাসি। হ্যাঁ, মীনাক্ষী দাস বার্তা পাঠিয়েছেন আমাকে। হ্যাঁ দিদি, শরীরের যত্ন তো আমাকে নিতেই হবে, কিন্তু তোমাদের ছেড়েতে থাকতে ভালো লাগে না, তাই আজ আর অনুষ্ঠানটা বন্ধ করলাম না। পূর্ণিমা সামন্ত লিখছেন, ঠাকুরদার ঝুলি প্রচারের সময় জানালে বাধিত থাকবো। হ্যাঁ, ঠাকুরদার ঝুলি প্রতি রবিবার বিকেল 3টের সময় আমাদের ফেসবুক গ্রুপে সম্প্রচারিত হয়, এবং আমাদের যাবতীয় সমস্ত অনুষ্ঠানের আপডেট আপনারা পেয়ে যাবেন রেডিও জংশনের ইউটিউব চ্যানেলে। রেডিও জংশন বাংলায় লিখে ইউটিউবে যদি আপনারা খোঁজেন, তাহলে যে চ্যানেলটি খুলবে সেটাতে বেল ঘন্টার একটা চিহ্ন আছে, সেটাতে প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমাদের সাপ্তাহিক যেসব অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠান আপনারা শুনতে পারবেন। সঙ্গে রয়েছেন সাগর ঝর্ণা দত্ত, আমাদের আদরের ঝর্ণা পিসি, রয়েছেন সুপর্ণা গাঙ্গুলি। সুপর্ণা দি লিখছেন, আমরা তো তোমার সাথে আছি, ছিলাম আর থাকবো বেঁধে বেঁধে চঞ্চল। হ্যাঁ দিদি, আমাদের আদরের দিদি রয়েছেন আমাদের সঙ্গে। রাজনারায়ণ ভট্টাচার্য রয়েছেন, লিখেছেন হয়ে যাক তানজিলাল বাবুর তাৎক্ষণিক কবিতা। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, চামেলি চক্রবর্তী, এখন অডিও রেকর্ডিং তো দেওয়া হয় না, তবে আপনি নিজের চিঠির রেকর্ডিং ভিডিও আকারে পেতে পারেন। তার জন্য যে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি চিঠি পাঠান, ওখানে আগামী 12 ঘন্টার মধ্যে চিঠির রেকর্ডিং চেয়ে মেসেজ করতে হবে। হ্যাঁ, রেডিও জংশন চিঠির রেকর্ডিং গ্রুপে আপলোড করা বন্ধ করেছে। আপনারা যারা এর আগে পর্বে আপনারা লিখেছেন তারা হয়তো জানেন যে যারা যারা চেয়েছেন আমাদের কাছে চিঠির রেকর্ডিং ভিডিও কনভার্ট করে, সেই রেকর্ডিং আমরা দিয়ে দিচ্ছি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব।
আপনারা একটা মেসেজ করে দেবেন আমাদের যেই নাম্বারে চিঠি পাঠান সেখানে, যারা যারা চিঠির অডিও পেতে চান। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, দারুণ কবিতা লিখেছেন তানজিলাল বাবু। চলুন চলে যাই পরবর্তী চিঠিতে। পরের চিঠি পাঠিয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়, বলরামপুর, সুপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ডাকসূচক 722121 থেকে। প্রিয় পত্রালী, সহস্র বন্ধন মাঝে মুক্তি হাসে আনন্দ উল্লাসে। যন্ত্রণার শেষে রুদ্ধ জবে মুক্ত হয়, সে পায় মুক্তির স্বাদ নীল নীলিমায় উন্মুক্ত সুদূরের ঠিকানায়। চলো পত্রালী, সেই ঠিকানার খোঁজে, যেখানে সেদ ও শোণিত মিশে তৈরি করে সম্প্রীতির কোরাস, যেখানে ভোরের কিরণ পড়ে ধানের শীষের শিশির বিন্দুতে, যেখানে নবজীবনের ডানায় ভর করে মিতালির সন্ধানে উড়ে চলে শ্বেত কপত। শ্যামল পত্রমালার ছায়ায় শান্তি নীড় রচেছিল কপত কপতি। সেখানে এলো নিষ্ঠুর দখলদারির তীক্ষ্ণ তীরের ফলা। সেই শান্তি নীড়ে ঝরে পড়ল কয়েকটি পালক, চলকে পড়ল কপতির বুকের রক্ত। সেই রক্তের একটি বিন্দু গিয়ে পড়ল শ্বেত কপতের বুকে। হাহাকার নিয়ে উড়ে চলল সে, পড়ে রইল তার শখের তাজমহল। শ্বেত কপতের বুকের রক্তের উপর পড়েছে সোনালি রোদ। সুনীল গালিচায় লাল অক্ষরে লেখা হচ্ছে, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, সূর্য সেন, মাতঙ্গিনী, প্রীতিলতার মতো শত সহস্র নাম। তার উড়ে চলার পথে তৈরি হচ্ছে ইতিহাস। ওই চেয়ে দেখো পত্রালী, জালিয়ানওয়ালার মাঠে দাঁড়িয়ে গান্ধীজি অভয়বাণী শোনাচ্ছেন, যন্ত্রণা যত গভীর হবে সংহতি তত ব্যাপক হবে। সিঙ্গাপুরে দাঁড়িয়ে নেতাজি আহ্বান জানাচ্ছেন, চলো দিল্লি চলো। ৭৫ বছরে মুক্তির সেই রক্তিম স্বাদ ফিকে হয়ে গেছে অনেকটাই। প্রতিটি 15ই আগস্ট জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে অবলীলায় সোচ্চারে বলছি, বন্দে মাতারম। তারপর মুহূর্তের উত্তাল আবেগ ভেসে যাচ্ছে বাস্তবের বিলাসী বাতাসে। তারপর 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 ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি। প্রিয় পত্রালী, মুক্তির স্বাদ পেতে সেই কপতির যন্ত্রণার গভীরে ডুব দিতে হবে। চিঠি লিখেছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়, বলরামপুর, সুপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ডাকসূচক 722121 থেকে। চিঠি পাঠিয়েছেন ভানুমতি মোদক, গ্রাম অযোধ্যা, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, ওগো আমাকে মুক্তি দাও। আমাদের মুখের বুলিতে কি মুক্তির স্বাদ পাওয়া যায় না? করোনা ভাইরাস আমাদের এই সুন্দর পৃথিবীকে বিষময় করে তুলেছে। এতদিন আমরা ইংরেজদের পরাধীনতায় আবদ্ধ ছিলাম, কিন্তু আমরা আজ যেসব আত্মত্যাগী বিপ্লবীদের ত্যাগ তিতিক্ষার ফলে সার্বভৌমতা স্বাধীনতা লাভ করেছি 1947 সালের 15ই আগস্ট, সেই স্বাধীনতা সংগ্রামীদের জয়গান করি। বিনয়, বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, যারা আমাদের পরাধীন ভারতবর্ষকে মুক্তির মন্দির বানালেন জীবন বলিদান দিয়ে, তারা মুক্তির স্বাদ কতটা পেয়েছেন জানি না, তবে তারা দিয়ে গেছেন আমাদেরকে মুক্তির স্বাদ। সেই ত্যাগী মানুষদের জন্যই 15ই আগস্ট দিনটি উদযাপন করি তেরঙ্গা পতাকা উত্তোলন করে, আর সংগ্রামীদের জয়গান করি। নিজেদের স্বার্থ ত্যাগ না করলে মুক্তির স্বাদ গ্রহণ করা সম্ভব নয়। নিজেকে মুক্ত মনের অধিকারী হতে হবে আগে। পিঞ্জরে আবদ্ধ পাখি মুক্ত না হলে আকাশে ওড়ার স্বাদ বোঝে না। যতক্ষণ শিকল কেটে স্বাধীনভাবে আকাশে না উড়ছে, মুক্তির স্বাদ সে পাবে না। পত্তালি, সন্তানকে কত কষ্ট, দুঃখ, ঘাত প্রতিঘাত সয়ে মানুষ করি,
সেই ছেলে বিয়ের পর বদলে যায়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে কুণ্ঠাবোধ করে না। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে উপযুক্ত ছেলেরা যে কি মুক্তির স্বাদ পায় জানি না। বৃদ্ধ পিতামাতারও কি যে মুক্তির স্বাদ বাবা মায়েরাই জানেন। পরাধীন দেশ থেকে বেরিয়ে ছেলে বৌমার পরাধীনতায় অনেক বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে স্বাধীন দেশে। হতাশায় বসে তারা ভাবছেন, মুক্তির স্বাদ কবে পাবো, মুক্তির স্বাদ কবে পাবো। লিখেছিলেন ভানুমতি মোদক, গ্রাম অযোধ্যা, জেলা বাঁকুড়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন চৈতালি মণ্ডল, গ্রাম ও পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন, কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370 থেকে। প্রিয় পাঁচালী, মুক্তির স্বাদ কেমন খাঁচায় বন্দি পাখি তা জানে না। পরাধীনতার শৃঙ্খল মোচনের তাগিদে বঙ্গজননীর সাহসী দামাল ছেলে মুক্তিকামী কিশোর ক্ষুদিরাম ফাঁসি কাষ্ঠে ঝুলতেও পিছু পা হয়নি। তবুও ক্ষমা ভিক্ষা করে ইংরেজ শাসকের দাসত্বের শৃঙ্খল পড়েনি সে। আজ স্বাধীনতার পৌরত্বে এসেও আমরা অর্থাৎ নারী সমাজ কতটা মুক্ত বা স্বাধীন তা কি হলপ করে বলতে পারি? মনে হয় না। আমরা শৈশব হতে ঘরণী হওয়ার পূর্ব পর্যন্ত পিতার অধীনে, পরবর্তীতে স্বামীর, বার্ধক্যে পুত্রের। অর্থাৎ ব্যাপারটি এমন, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? কেউ বা অন্ধ গলির বন্ধ ঘরে, কেউ বা পাচারকারীর যুপকাষ্ঠে ধুঁকছে আজীবন। তাদের মুক্তি কবে কোথায় তারা নিজেরাই জানে না। আবার অতি সম্প্রতি আফগান নারীরা ছটপট করছে ডানা কাটা পাখির মতো। উদ্ধত বর্বর তালিবানদের উত্থানে তারা ভীত সন্ত্রস্ত হয়ে ঢুকে পড়ছে অন্দরের বন্ধ অর্গলের অন্তরালে অনির্দিষ্টকালের জন্য। কেউ বা পায়ে বেরি পড়ার ভয়ে উড়োজাহাজের ডানায় বসে মুক্ত বিহঙ্গ হয়ে যাচ্ছে চিরতরে। বন্দিত্বের এমনই জ্বালা, মুক্তির স্বাদ পেতে চাওয়া সববার স্বাদ। চিঠি পাঠিয়েছিলেন চৈতালি মণ্ডল, গ্রাম ও পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন, কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370 থেকে। হ্যাঁ বন্ধুরা, মুক্তির স্বাদ বিষয়ক চিঠি পড়া শেষ হলো। সাগর ঝর্ণা দত্ত লিখছেন, খারাপ লাগছে, চঞ্চলের শরীর খারাপ জেনে সুস্থ থাকো, সাবধানে থাকো। হ্যাঁ, সুস্থ খুব তাড়াতাড়ি হয়ে যাব পিসি, ঝর্ণা পিসি। খুব সম্প্রতি পিসির সঙ্গে আলাপ, পিসি আমাকে বাবা বলে ডাকেন, আমাকে আশীর্বাদ করেন, প্রায় আমাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। পিসি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন সত্যব্রত কাকু। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, বাহ কি জীবন্ত চিঠি, অভিনন্দন শ্রদ্ধেয় তরুণ বন্দ্যোপাধ্যায়কে। চামেলি চক্রবর্তী, আমাদের নতুন বন্ধু, লিখছেন, পত্রালির চিঠি শুনে আমার অনুভূতির কথা জানাচ্ছি। খুশি খুশি খুশি, মনের ঘরে পড়ছে ঝরে যেন ঝর্ণা রাশি রাশি। হ্যাঁ, আমাদের নতুন বন্ধু আজ প্রথম আমাদের অনুষ্ঠান শুনছেন, তার এই অভিজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা, আপনাকে অনেক কৃতজ্ঞতা। অনেক খুশি হলাম আমরা টিম রেডিও জংশন। তানজিলাল সিদ্দিকী লিখছেন, 35 পত্রালি গড়গড়িয়ে চলে, বন্ধুরা সব মনের কথা অকপটে বলে। কথা চলে রাজনারায়ণ বলে বিদিশা, চঞ্চল তুমি যত্ন নাও গো, তুমি যে ভবিষ্যতের আশা। হ্যাঁ, তানজিলাল কাকু আমাদের প্রিয়জন, আমাদের আপনজন। কাশীনাথ মণ্ডল লিখছেন, তরুণ বন্দ্যোপাধ্যায়ের চিঠি ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, অনেক বিঘ্ন অতিক্রম করে ভানুমতিদি রেডিও মাধ্যমে মুক্তিকে লাভ করেছেন, তার চিঠি অনেকের প্রেরণা।
পূর্ণিমা সামন্ত লিখছেন, ভানুমতিদি সত্যি আজকের এ প্রশ্ন। বন্ধুরা, ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা, এই শরতের আকাশে জলজলে চাঁদকে সাক্ষী রেখে এখন সেই মহেন্দ্রক্ষণ, মুক্তির স্বাদ। আপনারা অনেকে চিঠি পাঠিয়েছেন। সেরা পত্রকার বাঁচতে আমাদের আমাদের অনেক পরিশ্রমও করতে হয়েছে। বন্ধুরা, একটা কথা বলবো, আপনারা অনুগ্রহ করে আমাদের শব্দ সংখ্যাটা একটু খেয়াল করুন। অনেকে চিঠি পাঠাচ্ছেন 500, 550, তারা তাদের চিঠি যখন সম্পাদনা করে নেওয়া হচ্ছে তারা অনুযোগ করছেন যে কেন চিঠি কম করে নেওয়া হচ্ছে। কারণ আমাদের নিয়মিত এটা, আমাদের 200 শব্দ সংখ্যার চিঠি এখানে পড়া হয়। যদি কেউ 400 লিখে পাঠান তাহলে একটা চিঠি পড়তে যত সময় লাগে আমরা সেই সময় 2টো চিঠি পড়ে নিতে পারি। তাই আপনারা অনুগ্রহ করে 200 শব্দ সংখ্যা, যদি বলার কিছু থাকে 210-20 করতে পারেন, কিন্তু তার বেশি নয়, একদমই নয়। তাহলে আমাদের কেটে ছেটে ছোটো করে নিতে হয়। আমরা সমস্ত পত্রবন্ধুর চিঠি এখানে পড়ি, কারো চিঠি বাদ দিই না, কিন্তু শব্দ সংখ্যাটা একটু খেয়াল রাখবেন। কানন্নু রণসিংহ দিদি জানাচ্ছেন শুভ রাখি বন্ধন। পত্রালীর সুজন সাথীদের জানাই রাশি রাশি শুভেচ্ছা। দাতাদের অন্তরের অনুভূতি মুক্ত হয়ে আমাদের ভালো লাগিয়ে দিল। হ্যাঁ, শুনছেন লাইভ পত্রালী অনুষ্ঠান 35তম পর্ব, বিষয়ে মুক্তির স্বাদ। এবার শুনবেন সেরা পত্রকারের নাম এবং তার সাক্ষাৎকার। কথা বলেছিলেন আমাদের চিঠিপত্র সম্পাদক শ্রী সৌমেন্দ্র নাথ জানা। আমরা এই পক্ষে মুক্তির স্বাদ, বুঝতেই পারছেন, স্বাধীনতার মাস, সবাই মুক্তি খুঁজে বেড়াচ্ছি আমাদের চারপাশে, আমাদের জনজীবনে, আমাদের প্রত্যেক জীবনে। তো আমাদের এই বিষয় নিয়ে আমরা প্রায় প্রতিবারই তো 50-60টা করে চিঠি পেয়ে যাচ্ছি, বা আরো বেশিও পাচ্ছি। তো এবারে যার চিঠি সেরা মনোনীত হয়েছে তিনি আসিয়া খাতুন, মেঘনাথা পল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। তার চিঠি এবারে সেরা মনোনীত। তাকে আমরা এই মুহূর্তে পেয়েছি। আমরা তার সাথে কথা বলে নি। নমস্কার, আসিয়া খাতুন, আপনাকে স্বাগত এই সাক্ষাৎকারে, আপনাকে স্বাগত জানাই। যাই হোক, আমরা যেটা একটু আগেই বলছিলাম যে আপনি থেকে তুমিতে চলে আসা, তো তুমিতেই চলে আসি। সেটা হচ্ছে এতগুলো চিঠির মাঝে তোমার চিঠি সেরা মনোনীত হওয়াতে তোমার স্বাভাবিক প্রতিক্রিয়া। আমি তো প্রথমে ভাবতেই পারছি না যে আমার চিঠি সেরা হয়েছে। আসলে সব চিঠি তো পত্রালীর, আসলে আমি প্রায় সব চিঠি শুনি, হয়তো কখনো কখনো একটু হয়তো আসতে দেরি হয়, সেটা খুব কম। তো সবাই এত ভালো লেখেন, তো সবার চিঠি খুব ভালো লাগে। তো সেই জায়গা থেকে আপনাদের সেরা মনে হয়েছে, এটা আমার ভীষণ প্রাপ্তি বলে মনে হচ্ছে, অনেক বড় প্রাপ্তি। তো লেখালেখির পরিসর কি শুধুই পত্র সাহিত্য, নাকি অন্য আঙিনায়ও পদচারণ রয়েছে, যেমন কবিতা, গল্প বা অন্য কিছু? হ্যাঁ, আমি মেনলি গল্পই লিখি বেশি। গল্প, আমার 2টো গ্রন্থ আছে। এই 2টি গ্রন্থ আমার বর্ধমান বইমেলা থেকে প্রকাশ হয়েছে। গল্পের বই? হ্যাঁ, প্রথম বই যেটা করেছিলাম সেটা সব রকম মিলিয়ে করেছিলাম, মানে গল্প, কবিতা, প্রবন্ধ সব রকম মিলিয়ে একটা করেছিলাম, ওটা সাহিত্যমালা নাম দিয়েছিলাম। আর দ্বিতীয়টা একটু বড় গল্প নিয়ে, বেশিরভাগই বড় গল্প আছে, 2টো ছোট গল্প আছে মিলিয়ে শুধু গল্পের বই, সেটা ওটার নাম দিয়েছিলাম সহজ আকাশ।
কবে থেকে লেখালেখিতে রয়েছেন বা রয়েছো? হ্যাঁ, লেখালেখিতে আমি এসেছি মোটামুটি তখন 2014 সাল থেকে। আমি খুব ছোটবেলা থেকে লেখালেখি কিন্তু করতাম না, কিন্তু 2014 সালে বিভিন্ন ওই পত্র পত্রিকা পড়তে পড়তে হঠাৎই মনে হলো লিখি কিছু। তো লিখতে শুরু করলাম। আর সেই সময়েই আমাদের যে আমার বর্ধমানে বাড়ি, বর্ধমানের যে রবীন্দ্র ভবন আছে, রবীন্দ্র পরিষদ থেকে একটা সাহিত্য আসরের সূচনা হলো, মানে ডিএম তখন থেকে শুরু হলো। রবীন্দ্র ভবনটা ডিএম অফিসের ওখানে না, জেলা শাসকের অফিসের কাছে নাকি? না, রবীন্দ্র ভবনটা ডিএম সাহেবের অফিসের কাছে না। এটা বর্ধমান কৃষ্ণ সায়ের বলে একটা বড় সায়ের আছে, পার্ক আছে, জানেন কি বোধহয়? সেটা কি ওই হসপিটালের উল্টো দিকে? হ্যাঁ হ্যাঁ, হসপিটাল থেকে একটু বর্ধমান আসতে হবে। hospital এর কাছে। আরেকটু, হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি থাকে। মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজের কাছাকাছি এটা। আচ্ছা, না, আমি ওখানে কৃষ্ণ সায়ের। খোঁজবাগানে ছিলাম এক ও বছর আচ্ছা তোমার আচ্ছা দাদা ভাই। খোঁজবাগান অফিসে দায়িত্বে ছিলাম আমি। যাই হোক, তো সেই হিসেবে ওই রাস্তাগুলো একটু চেনা আর কি। বলুন। আচ্ছা, ওই কৃষ্ণ সায়ের বাড়ি রবীন্দ্র ভবনটা খুব সুন্দর নির্জন পরিবেশে আছে। তো ওখানে আমাদের সাহিত্য আসরটা শুরু হলো। তো ওখানে আমি আমার প্রথম আমি একটা গল্প লিখেছিলাম, দ্বিতীয় লেখা সেটাও একটা গল্প, আমরা অবলা নই, মেয়েদের নিয়ে লিখেছিলাম। তো প্রথম সাহিত্য সভায় আমি ওটা পাঠ করেছিলাম। তো সবাই আমাকে ভীষণ ভাবে প্রেরণা দিয়েছেন, প্রেরণা দিলেন, হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তারপর থেকে মানে নেশা ধরে গেল, একটু লেখালেখিটা বেশি করে করতে লাগলাম। মানে যখন সব ভীষণভাবে উৎসাহ পেলাম, তখন মনে হলো যেন যখন প্রথম লেখাটা শুরু করলাম তখন মনে হলো কি আমার লেখা কি আর কোথাও কারোর ভালো লাগবে। তো সভাটা শুরু হওয়ার পরে যখন আমি এতটা উৎসাহ পেলাম, তখন মনে হলো যেন হ্যাঁ আমার লেখা হয়তো ভালো লাগছে, মানুষের ভালো লাগতে পারে। তো আমি লেখালেখিটা তখন একটু বেশি করে শুরু করলাম, তখন নেশা ধরে গেল। উৎসাহ পাওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন অবসর বিনোদন কি বইয়ের পাতায় নাকি হারমোনিয়ামের দিতে? হ্যাঁ, সব রকমটাই আছে, সব রকম মিলিয়েই চলছে। হারমোনিয়ামটাও আছে, হারমোনিয়ামটাও আছে। অনেকদিন অব্যবহৃত ছিল, তাই তো? হ্যাঁ, অনেকদিন অব্যবহৃত হারমোনিয়াম ছিল না। আমি যখন থেকে হারমোনিয়াম শুরু করেছি, হারমোনিয়াম আমার সঙ্গী। কিন্তু হারমোনিয়াম গ্রাম থেকে যখন শহরে চলে এলে, গ্রামের সেই আলপথ ঘাট মাঠ ছেড়ে যখন চলে এলে শহরে, তখন তো সঙ্গী শুধুমাত্র হারমোনিয়াম, যার সাথে তখন সখ্য তোমার গড়ে ওঠেনি। না, তখন আমি কিচ্ছু জানতাম না, তখন গানের কিছুই জানতাম না। তারপরে আমাকে গান শেখানো হয়। আমার যা কিছু আমার সব বিয়ের পর থেকেই বলা যায়, এগুলো গান বাজনা। গ্রাম বলতে গ্রাম বর্ধমান কোন গ্রাম, কোথায়? আমার গ্রাম হচ্ছে গলসি থানা, গ্রামটার নাম হচ্ছে বড়মুড়িয়া। আচ্ছা, গলসি থানার বড়মুড়িয়া গ্রামে আমার বাবার বাড়ি। ওখান থেকে বর্ধমান শহরে আসা। আমার শ্বশুর বাড়িও গ্রামে, গলসি ওদিকে আদ্রাহাটি আছে, ওদিকে আমার শ্বশুর বাড়ি। আমার কর্তার কাজের সূত্রে বর্ধমানে আসা, এবং এখানে তারপরে একটু একা হয়ে যাওয়া, যেটা আমি চিঠিতে লিখেছি। তো ওনার খুব শখ ছিল যে ওই গান বাজনার একটু শখ ছিল, সংস্কৃতি চর্চা উনি পছন্দ করতেন, নিজেও করতেন, গিটার বাজাতেন, হারমোনিয়াম কিনে রেখেছিলেন, কিন্তু সেটা বাজানোর লোক ছিল না তখন। কিনেছিলেন নিজে শিখবেন বলে, কিন্তু মানে তখন অফিসে কাজের চাপে হয়তো হয়ে ওঠেনি, গিটারটা নিয়ে পড়েছিলেন।
তো আমি এলাম, তারপরে আমাকে বললেন গান তুমি শিখবে কি? আমি তো একবারে নেচে উঠলাম। হ্যাঁ, তো তারপর থেকে উনি গান শেখালেন আমাকে। বাহ, তারপরে খুব ভালো। ও বিয়ের পর বলতে গেলে আমি একটা নতুন জীবন পেয়েছি। বাহ, নতুন জীবন সবারই থাকে, হয়। নতুন নতুন। হ্যাঁ, কিন্তু একটু আমার জীবনটা একটু আলাদা রকমই হলো বিয়ের পর। আচ্ছা, পত্রালীর বিষয়ে মতামত বা কোনো প্রস্তাব যদি থাকে, মানে আরো উৎকৃষ্ট মানে এভাবে হলে ভালো হতো, এরকম কিছু মাথায় রয়েছে? না, ভালো হচ্ছে না নয়, ভালো খুবই হচ্ছে। পত্রালী এই কয়েকদিনের মধ্যে, পত্রালীর জন্ম তো খুব বেশি দিন আগে নয়, না, ফেব্রুয়ারি সেই 21 তুলনায় আচ্ছা ফেব্রুয়ারি 21 তারিখ, তাহলে এই কয়েকদিনের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে গেছে। একটা গ্রুপ মানে এত তাড়াতাড়ি এতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে না পত্রালী যতটা তাড়াতাড়ি পেরেছে। সেই হিসেবে ঠিকই আছে, তবে হয়তো আরো কিছু অনুষ্ঠান যোগ করলে করা যেতে পারে সপ্তাহের মাঝখানগুলোতে। যেমন এখন তো শুধু শনিবার আর রবিবার চিঠি করা হয়, বা হ্যাঁ, রবিবার গল্প রাত। হ্যাঁ, শনিবার আর রবিবারটা আমরা পত্রালী রেডিও জংশনকে পাচ্ছি, মাঝের দিনগুলো পাচ্ছি না। সেই দিনগুলোতে কিছু অনুষ্ঠান যদি করা যায়, ভাবা যায়, সবাই মিলেই ভাবতে হবে সেটা যে কিভাবে করা যায়। মানে সেটা ওভারঅল রেডিও জংশনের প্রোগ্রাম হবে, রেডিও জংশনকে সেই অনুষ্ঠানগুলো করতে হবে। কিন্তু পত্রালীর জন্য, পত্রালীর যেমন বিষয়, পত্রালী যেমন চিঠিপত্র আমরা পাচ্ছি বা যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি, উত্তর লেখক বাড়ছে, লেখিকা বাড়ছে, এই হিসেবে আপনার কোনো প্রস্তাব না ঠিকই চলছি আমরা? পত্রালী, শুধু পত্রালীর বিষয়ে বলতে গেলে ঠিকই চলছেন, ঠিকই হচ্ছে, যেটা হচ্ছে মানে খুবই ভালো। আমার তো খুবই ভালো লাগছে যে পত্রালীর বিষয় নির্বাচন খুবই সুন্দর। আর বিষয় নির্বাচন ভালো বলেই হয়তো পত্র লেখকদের ভালো লাগছে বলেই সবাই লিখছেন এখানে, এবং সংখ্যা বাড়ছে এবং জনপ্রিয়তা বাড়ছে। রেডিও জংশনে যে সমস্ত অনুষ্ঠানগুলো বাড়ানোর কথা, সেখানে তো আসলে সবাই তো ব্যস্ত, কর্মব্যস্ত। জাস্ট আমরা একটা অবসর সময়ের একটা অংশ নিয়ে রেডিও জংশন খুলে সবাইকে একসাথে পাওয়ার চেষ্টা। তো সেক্ষেত্রে আরো লোকজন বাড়লে, আরো কাজের লোক হাতে যদি আসে, তখন নিশ্চয়ই নতুন নতুন ভাবনা ভাববে বা রেডিও জংশন। তো দেখি, এতে আমরা আপনারা যেমন সমৃদ্ধি কামনা করছি, আমরা চাইবো আপনারা প্রত্যেকে মিলে রেডিও জংশনের সমৃদ্ধি কামনা করবেন বা শুভেচ্ছা জানাবেন রেডিও জংশনকে। অবশ্যই, অবশ্যই। ভালো থাকবেন। এবং আমি ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই পত্রালীর আসরকে, পত্রালী পরিবারকে। আমরা একটা সবাই পরিবারের মতো হয়ে গেছি, আপনজন হয়ে গেছি সবাই। পত্রালী দিন দিন সমৃদ্ধ হোক আরো, সেটাই কামনা করি। এবং আমি ভীষণভাবে আজ কৃতজ্ঞ, অভিভূত, আপ্লুত। যাই হোক, আজকের সাক্ষাৎকার পর্ব আমরা কিন্তু তুমি, আমি, আপনি এইসব দিয়ে খিচুড়ি রান্না করলাম। সে প্রত্যেকে এটা উপভোগ করবেন। ভালো লাগলো কথা বলে আপনার সাথে বা তোমার সাথে। ভালো থেকো। হ্যাঁ, আপনিও ভালো থাকুন। এবং সমস্ত আমাদের পত্র লেখক বন্ধুরা যারা আমরা জড়িয়ে আছি পত্রালীর সাথে, সবাই যেন ভালো থাকেন সেই কামনাই করি। বেশ, এবার তোমার চিঠিটা আমরা পড়ে আমাদের শ্রোতাদেরকে শোনাবো আরেকবার। তো ততক্ষণ তোমার শুভরাত্রি জানাই। হ্যাঁ, শুভরাত্রি। ভালো থেকো। আপনিও ভালো থাকুন। নিশ্চয় নিশ্চয়। এবার আমরা শুনে নেব এই পক্ষের সিরাজ পত্রখানি, যেটি পাঠিয়েছেন আসিয়া খাতুন
মেঘনাথ শাহ পল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, আজ আমার জীবনের এক মুক্তির কথা শোনাই তোমায়। আমার জন্ম গ্রাম্য এক চাষি পরিবারে। গ্রাম্য প্রথা মতো খুব ছোটবেলাতেই আমার বিবাহ দেওয়া হলো। চাকুরিরত স্বামীর সাথে শহরে পাড়ি দিতে হলো আমায়। গ্রাম্য খোলা আকাশের পাখি আমি হয়ে গেলাম শহুরে খাঁচায় বন্দি। স্বামীর সারাদিন অফিসের পর সন্ধ্যায় বাড়ি ফেরা। আমার সারাদিনের সঙ্গী দূরদর্শনের কিছু অনুষ্ঠান। তা কতক্ষণ আর ভালো লাগে? হাঁপিয়ে উঠি আমি। এক এক সময় কান্না পেয়ে যায়। একটা হারমোনিয়াম আছে, সেটার ব্যবহার জানি না। সন্ধ্যায় স্বামী বাড়ি ফিরে এলে বলি, সারাদিন একা একা আমার ভালো লাগে না। তিনি আমাকে বললেন, চলো, আজ তোমাকে অনেক সঙ্গীর সন্ধান দেব। তারপর একটা আলমারির চাবি আমার হাতে দিয়ে বললেন, এই আলমারিতে আমার সব থেকে প্রিয় সম্পদ আছে, এটা আজ তোমার হাতে তুলে দিলাম। আমি কাল অফিস যাওয়ার পর খুলে দেখো। আমি বললাম, কি আছে ওতে? বললেন, আমি বলবো না, তুমি নিজেই দেখো কাল। পরদিন তিনি অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি সীমাহীন ঔৎসুক্য নিয়ে আলমারির দ্বার খুললাম। এ কি? এ তো বইয়ে ঠাসা। সিভিল ইঞ্জিনিয়ার মানুষ, যার ইট কাঠ বালি পাথরের মতো নিরস নির্জীব পদার্থ নিয়ে দিনযাপন, তার কিনা সাহিত্য রসে টৈটম্বুর একখানা রস সমুদ্র। কি নেই তাতে? রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, তারাশঙ্কর থেকে শেক্সপিয়ার। আমি প্রথমে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর শরৎচন্দ্রকে নিলাম। নেশা ধরিয়ে দিল পরিণীতা। কিছুদিনের মধ্যে আমি মুক্ত বিহঙ্গের মতো উঠতে থাকলাম রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, শরৎ সাহিত্যের আকাশে। উঠতে উঠতে ডুবে যাচ্ছি শরৎ মেঘের অন্তরালে। ললিতা হয়ে মালা গাঁথছি। নিজের বরের নাম রাখছি শেখর। কখনো তাসের ঘরের শৈল হয়ে মাছের সিঙ্গাড়ায় পুর ভরছি, কখনো বা চিরকুমার সভার পুরো বালায় মগ্ন। মুক্তি, 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 আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। চিঠিটি পাঠিয়েছিলেন আসিয়া খাতুন, মেঘনাথ শাহ পল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। মুক্তির স্বাদে ভরা আপনাদের এই গত 3 পর্বের চিঠি আমাদের ভরিয়ে দিয়েছে। তবে যেতে যেতে একটা কথাই বলবো যে টুনটুনি পাখি রাঁধে, চিঠি লেখে, চুল বাঁধে, গান গায় এবং সেরা পত্রকারও হয়। হ্যাঁ, মুগ্ধতা আবারও সেরা পত্রকার আসিয়া দিদির জন্য। দিদি রেডিও জংশন আপনার সাহিত্য সমৃদ্ধি কামনা করে। আপনার মানপত্র আগামীকাল আমরা ভার্চুয়াল মাধ্যমে প্রকাশ করব এবং আপনার স্মারকটি আমরা অবশ্যই কুরিয়ারে বা ডাকযোগে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব। আরেকটা সুখবর দিই বন্ধুরা, অনেক সেরা পত্রকারের স্মারক আমার কাছে জমা হয়ে আছে। আগামীকাল থেকে শুরু হবে এক এক করে সেরা পত্রকারদের স্মারক পাঠানোর কাজ। সঙ্গে থাকবেন আমাদের আগামী পক্ষের বিষয় সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। চিঠি লিখুন, পাঠিয়ে দিন আমাদের দপ্তরে এবং আমাদের বই প্রকাশ যাবতীয় যা বিজ্ঞপ্তি, যাবতীয় যা তথ্য সমস্ত আগামীকাল আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক দেওয়ালে আমরা আপলোড করব। সেই অনুযায়ী পাঠিয়ে দেবেন আপনাদের চিঠি। সবাই ভালো থাকবেন, ভালোবেসে থাকবেন। হ্যাঁ, রেডিও জংশনের সাথে থাকবেন। আজ আসি, দেখা হবে আবার আগামী সপ্তাহে।
শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। শুভরাত্রি।